Hello everyone. I guess we're live now. Okay. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি অনিকা তাসনিম মিম তোমাদের সাথে রয়েছি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। যারা সাথে রয়েছো তারা কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দাও যে লাইভটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বা আমার ভয়েস ঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, কি অবস্থা, কে কেমন আছো, কোথা থেকে আমাদের সাথে আছো আমাদেরকে জানাতে পারো। আর যারা লাইভটা অলরেডি জয়েন করেছো তারা তোমরা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমার সাথে তোমার ফ্রেন্ডরাও বা ফ্রেন্ড লিস্টে তোমরা শেয়ার করে দিতে পারো, যে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যেন আমাদের লাইভটা সবার মধ্যে ছড়িয়ে যায়। আচ্ছা, যারা সাথে রয়েছো তারা কাইন্ডলি আমাকে একটু জানাও যে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, বা আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আমি এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কাইন্ডলি আমাকে জানাও। আচ্ছা, আজকে আমার নেটওয়ার্ক তো মনে হচ্ছে একটু বেশি ট্রাবল দিচ্ছে। আমি ইভেন তোমাদের কারো কমেন্ট বা কিছু এখনো দেখতে পাচ্ছি না। তো যদি ঠিকভাবে সব শোনা যায়। আচ্ছা, হিলমি জানাচ্ছে ঠিক আছে আপু সব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা আমাদের সাথে অলরেডি জয়েন করেছো তারা লাইভটা শেয়ার করে দাও, তোমাদের নিজেদের ফ্রেন্ডদের মধ্যে তোমরা ছড়িয়ে দিতে পারো লাইভটা। আর অবশ্যই পেজের নিয়মিত সব আপডেট পাওয়ার জন্য পেজে লাইক দিয়ে রাখবে। সি ফার্স্ট অপশনটা চাইলে অন করে রাখতে পারো, যেন কোনো আপডেট তোমাদের মিস না হয়। এবং লাইভ নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, যাতে যখনই ক্লাস হয় তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও। আচ্ছা, অনেকেই সাথে আছে। প্রত্যয় বলছে সব ঠিক আছে আপু। শরীফ সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তো ক্লাস আজকে ভাবলাম শুরু করি, যে তোমাদের লাস্ট দিন আমি যা পড়িয়েছি তোমরা কতটা মনে রাখতে পেরেছো বা কতটা বুঝেছো। কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন যদি আমি দিই, আমার মনে হয় সেটা ভালো বোঝা যাবে। তাই আমি ভাবলাম যে শুরুতে তোমাদের দু একটা এমসিকিউ দিই, দেখি তোমরা অ্যান্সার করলে আমি বুঝতে পারবো যে কতটা তোমরা পড়াটা বুঝতে পেরেছো। আচ্ছা, শুরু করি। দেখো, প্রথম এমসিকিউ কোশ্চেন কি রয়েছে, দেখো, হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির ক্রম কোনটি সঠিক? হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির ক্রম কোনটি সঠিক? আচ্ছা, দেখো তোমাদের জন্য অপশন কি কি আছে। প্রথম অপশন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন। আচ্ছা, সেকেন্ড অপশন দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। থার্ড অপশন ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন। এবং লাস্ট অপশন তোমাদের জন্য রয়েছে ফ্লোরিন। দেখো, তোমাদের প্রশ্নটা প্রথমটা, যে হ্যালোজেনের ক্ষেত্রে, হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে
কোনটি সঠিক? হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো তোমাদের কি কি রয়েছে, যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, তারপরটা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরটা আছে ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, এবং লাস্টে রয়েছে ব্রোমিন, ক্লোরিন এবং ফ্লোরিন। আচ্ছা, যারা সাথে আছো তারা হচ্ছে কি করবে, দ্রুত হচ্ছে অ্যান্সারটা লিখে ফেলো যে কোনটা সঠিক অ্যান্সার। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছে। সামির বলছে বি, অপশন বি। আচ্ছা, আরো যারা সাথে আছো তারা হচ্ছে অ্যান্সার করো, অ্যান্সার করো। আমি আসলে তোমাদের কমেন্টগুলো ঠিকভাবে দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক আজকে অনেক বাফার দিচ্ছে। আচ্ছা, যারা লাইভটা জয়েন করছো তারা কাইন্ডলি শেয়ার করে দাও, এবং এই যে এমসিকিউটা দিলাম তোমরা অ্যান্সার করো যে কোনটা সঠিক, হ্যালোজেনের ক্ষেত্রে, হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোনটা সঠিক। সামহাও আমি তোমাদের আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না। নেটওয়ার্ক খুবই সমস্যা করছে। আচ্ছা দেখি তো। আচ্ছা, শরীফও বলছে বি, সামির বলছে বি। আচ্ছা, আমি তো এটা তোমাদের খুব ভালোভাবে গত ক্লাসে বলে দিয়েছিলাম, কেন সবাই বি অ্যান্সার করছো বলো তো? আমি তোমাদের কি বলে দিয়েছিলাম যে আমাদের গ্রুপের ক্ষেত্রে আমরা যত নিচের দিকে যাব আমাদের ইলেকট্রন আসক্তির মান ততটা কমতে থাকবে, গ্রুপের দিকে আমরা যতই উপর থেকে নিচে যাব আমাদের ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। কিন্তু আমরা আরেকটা যেটা পড়েছিলাম যে আমাদের যার ক্ষেত্রে যোজ্যতা স্তরের ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে তার ইলেকট্রন আসক্তির মান তুলনামূলকভাবে কি হয়, কম হয়। দেখো আমরা এটা ব্যতিক্রম পড়েছিলাম না, যে ফ্লোরিনের যে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা বেশি হবে, ব্যতিক্রম তো পড়েছিলাম, ভুলে গেলে চলবে? গত ক্লাসে আমি এটার ব্যতিক্রমটা বারবার তোমাদের মনে করিয়ে দিয়েছিলাম যে এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম হবে, এটা ব্যতিক্রম, ক্লোরিনের আগে চলে যাবে এবং ফ্লোরিন তার পিছনে থাকবে, কেননা ফ্লোরিনের সর্বশেষ, ফ্লোরিনের আকার ফ্লোরিন অপেক্ষা অনেক ছোট থাকে, এবং ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তর বা যোজ্যতা স্তর যেটাই বলো সেক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, যার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি থাকে। আচ্ছা দেখো, নেক্সট এমসিকিউ তোমাদের জন্য, যে কোনটির ইলেকট্রন আসক্তির মান, কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? দেখো তোমাদের অপশন ফ্লোরিন, অক্সিজেন, ক্যালসিয়াম, এবং ঘ নম্বরে রয়েছে সিলিকন। কি বললো তোমাকে, যে কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? আচ্ছা, এই ক্ষেত্রে তুমি পর্যায় ভিত্তিক আমরা যে সম্পর্কটা পড়েছিলাম সেটা অ্যাপ্লাই করবে, হিন্টস দিয়ে দিলাম যে কি অ্যাপ্লাই করবে, এখন বাকিটা অ্যান্সারের দায়িত্ব তোমাদের। হিন্টস আমি দিয়ে দিলাম যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি অ্যাপ্লাই করবে, পর্যায় ভিত্তিক যে সম্পর্কটা আমরা পড়েছিলাম সেই সম্পর্কটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখি কজন অ্যান্সার দিতে পারো। কি হবে, কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন হবে, বলো অ্যান্সার করো, কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন হবে? আচ্ছা, শরীফ বলছে বি, ভুলে লিখেছে, সঠিক উত্তর এ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সঠিক অ্যান্সার এ। যারা যারা সঠিক উত্তর দিয়েছো বা অ্যান্সার দিয়েছো সবাইকে থ্যাংক ইউ। পার্টিসিপেশনটাই বড়, আমরা পার্টিসিপেশন করলে বুঝতে পারবো যে আমাদের ক্লাসে আসলে মনোযোগটা আছে কিনা বা আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, এখন এটার অ্যান্সার দাও যে কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন হবে, ফ্লোরিন, অক্সিজেন, ক্যালসিয়াম নাকি সিলিকন? হিন্টস দিয়ে দিয়েছি যে কি হবে এক্ষেত্রে তোমাদের পর্যায় ভিত্তিক যে সম্পর্ক, গ্রুপ ভিত্তিক না, এখানে তোমরা পর্যায় ভিত্তিক যে সম্পর্ক সেই সম্পর্কটা অ্যাপ্লাই করবে, পর্যায় ভিত্তিক সম্পর্ক অ্যাপ্লাই করবে। কেউ কি জানি আমরা অ্যান্সারটা কি হবে? শরীফ বলছে এ হবে।
দেখো কোয়েশ্চেনটা ভালো মতো পড়ো, আমি কি লিখেছি, কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন লিখেছি, আমরা কিন্তু সর্বোচ্চ লিখিনি, আমরা লিখেছি সর্বনিম্ন। কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন হবে, একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করে ভেবে চিনতে দেখো। এমসিকিউ কোয়েশ্চেনের একটা দুটো শব্দের একটু ওলটপালটের জন্য অ্যান্সারটা ভিন্ন হয়। আমি কিন্তু সর্বোচ্চ জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি কোনটা সর্বোচ্চ। আচ্ছা হ্যাঁ, সর্বনিম্ন। আচ্ছা, আর তামিম অ্যান্সার করেছে ক্যালসিয়াম। আচ্ছা, আর কেউ অ্যান্সার করতে পারি আমরা? দেখি তো আমরা আর কেউ অ্যান্সার করতে পারছি কিনা, বলো, জানাও আমাকে, আর কেউ অ্যান্সার করতে পারছি? কি হবে, কোনটার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসক্তির মান এখানে সর্বনিম্ন পাবো আমরা? দেখো দেখো, তোমরা যদি পর্যায় সারণীটা একটু খেয়াল করো তাহলে দেখবে যে আমরা পর্যায় ভিত্তিক সম্পর্কটা কি জানি, যে একটা মৌলের ক্ষেত্রে আমরা পর্যায় সারণীর যত আমরা পর্যায়ের ডান দিকে, বাম থেকে ডানে যাব, ততই আমাদের কি হবে, ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে আমাদের ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে। তাহলে তুমি যদি একটু খেয়াল করবে যে ফ্লোরিন রয়েছে পর্যায় সারণীর একেবারে ডানে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের আগেই রয়েছে ফ্লোরিন। অক্সিজেনও ঠিক তার আগে, সিলিকনও আমাদের ডান পাশে রয়েছে। কিন্তু তুমি যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে ক্যালসিয়ামটা পর্যায় সারণীতে রয়েছে বাম পাশে। ক্যালসিয়ামটা কোথায় রয়েছে? ক্যালসিয়াম পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ক্যালসিয়াম। যারা অ্যান্সার করেছো সবাইকে অনেক ধন্যবাদ। কি হবে তাহলে অ্যান্সার, যে কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে, ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হবে কোনটির ক্ষেত্রে? কম হবে পর্যায় সারণীর বামে যেটি রয়েছে অর্থাৎ ক্যালসিয়ামের ক্ষেত্রে। আর যদি চাই তো সবচেয়ে বেশি কি, তাহলে আমরা কি জানি যে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হবে যেটা সর্ব ডানের থাকবে পর্যায় সারণী, সেই অনুযায়ী আমরা অ্যান্সার করব। আচ্ছা, এখন চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। কি এমসিকিউ দেখো তো, 3 নাম্বার আমাদের কি এমসিকিউ দেওয়া আছে, যে ইলেকট্রন আসক্তির মান অনুযায়ী, ইলেকট্রন আসক্তির মান অনুযায়ী, ইলেকট্রন আসক্তির মান অনুযায়ী কার অ্যানায়ন গঠন ক্ষমতা বেশি? তোমাকে অপশন কি কি দিচ্ছে দেখো, তোমাকে অপশন দিচ্ছে ফ্লোরিন, যার ইলেকট্রন আসক্তি 328। তারপর তোমাকে দেওয়া হচ্ছে ব্রোমিন, যার ক্ষেত্রে 325। তোমার পরবর্তী অপশন হচ্ছে ক্লোরিন, যার ক্ষেত্রে -349 ইলেকট্রন আসক্তির মান। তারপরে দেখো কি আছে, আয়োডিনের ক্ষেত্রে -295। এটার অ্যান্সার করো যে ইলেকট্রন আসক্তির মান অনুযায়ী কার অ্যানায়ন গঠন ক্ষমতা বেশি। অ্যানায়ন গঠন ক্ষমতা মানে কি আমরা বুঝতে পারি? অ্যানায়ন গঠন ক্ষমতা মানে কি, কি বোঝায়? অ্যানায়ন গঠন ক্ষমতা মানে হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া, তাই তো? অ্যানায়ন গঠন ক্ষমতা বলতে কি বুঝি আমরা, যে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া। তাহলে আমাকে অ্যান্সার করো যে কার বেশি হবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অনেকে অ্যান্সার করছো, প্রত্যয় বলছে খ, ব্রোমিনের ক্ষেত্রে। একটু বুঝে শুনে একটু চিন্তা করে অ্যান্সার করে, আমাদের মান অলরেডি দিয়ে দেয়া আছে, মানটাকে আমরা কাজে লাগাবো তো, তাই না? তুমি দেখো যার ইলেকট্রন আসক্তির মান বেশি, এখানে কি দেয়া আছে, যদি আমরা এইভাবে চিন্তা করলে বুঝতে নাও পারি তাহলে তুমি একটা সহজ জিনিস চিন্তা করো, ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে দেখো সর্বশেষ শক্তি স্তর, ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 7টা, তাই তো? আমরা জানি কি একটা মৌল সবসময় কি চায়, যে অষ্টপূর্ণ বা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, তাই তো? তাহলে ক্লোরিনের ক্ষেত্রে মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করলেই সে হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হতে পারে। একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন তৈরি করলে সে অষ্টক পূর্ণ করবে। তাহলে তার ক্ষেত্রে সবচেয়ে সহজ না, মানে অ্যানায়ন গঠন ক্ষমতাটা তারই তো সবচেয়ে সহজে হয়, যে একটা থাকলে আমাদের অ্যানায়ন গঠন হয়ে যাচ্ছে। তার মানে এটার অ্যান্সার কি হবে? তার মানে এটার অ্যান্সার হবে ক্লোরিন, যে
ক্লোরিনের কেন আমরা বুঝলাম যে আমরা যখন মান দিয়ে বুঝতে পারবো না, কারণ মানগুলো যেহেতু মাইনাস আছে, এটা বেশি আছে না কম আছে, অনেক ক্ষেত্রে আমাদের বুঝতে একটু কষ্ট হয়। আমরা কি করব দেখো, আমরা খুব সহজে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে তামিম অ্যান্সার করেছে ক্লোরিন, সঠিক অ্যান্সার করেছে। দেখো কি হবে, ব্যাপারটা হবে ক্লোরিন কেন, এই যে অ্যানায়ন গঠন ক্ষমতা বেশি কার। অ্যানায়ন মানে কি, অ্যানায়ন মানে হচ্ছে সে একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে ক্লোরিনের শেষে রয়েছে 7টি ইলেকট্রন, সে সহজেই খুব সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে, তাই তো? আচ্ছা, যারা অ্যান্সার করেছো সাথে আছো অনেক ধন্যবাদ। চলো আজকে হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আচ্ছা, হ্যাঁ, যারা আছো সাথে তারা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, সমস্যা থাকলে সেটা অবশ্যই জানাবে। চলো এখন আমরা হচ্ছে আজকের পড়াশোনায় যদি যাই, যে কি আছে আমাদের, তড়িৎ ঋণাত্মকতা। শুরুই করছি আমরা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলতে আমরা কি বুঝি, তড়িৎ ঋণাত্মকতা বা আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বুঝি, দেখো এটা সংজ্ঞাটা হবে এরকম যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে বা কোনো সমযোজী যোগের ক্ষেত্রে দুইটি পরমাণু, দুইটি অণু মিলেই তো হচ্ছে তাই না, যে কোনো যোগের অণু দুইটিতে যে বন্ধনজোড় ইলেকট্রন রয়েছে, সেই বন্ধনজোড় ইলেকট্রন যে কোনো একটি পরমাণু কর্তৃক কিছুটা বেশি জোরে আকৃষ্ট হয়, নিউক্লিয়াসের দিকে কিছুটা বেশি জোরে আকৃষ্ট হয়, সেই কার দিকে, যেই পরমাণুটার দিকে এই যে আকৃষ্ট হওয়ার ক্ষমতা বেশি জোরে, সেটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। আমরা যদি সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখতে চাই, মানে পরীক্ষার খাতায় তুমি যেভাবে সংজ্ঞাটা লিখবে, যে কোন সমযোগী যৌগের অণুতে দুইটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগল। বন্ধন ইলেকট্রন যুগল বলতে আমরা কি বুঝি, বন্ধন ইলেকট্রন যুগল হচ্ছে সমযোজী বন্ধনে আমরা জানি কিভাবে গঠিত হয়, শেয়ারের মাধ্যমে। সেখানে যেই ইলেকট্রন যুগলটি বন্ধনে সরাসরি অংশগ্রহণ করে সেটিকে আমরা বলছি বন্ধন ইলেকট্রন যুগল। একটি পরমাণুর নিজের দিকে বেশি আকর্ষণ করার যে ক্ষমতা, ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। একটা ব্যাপার এখান থেকে আমরা কি শিওর বলতো, এই তড়িৎ ঋণাত্মকতা আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাবো, তড়িৎ ঋণাত্মকতা দেখতে পারবো আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে। সমযোজী যৌগের ক্ষেত্রে অণুতে দুইটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন থাকে, সেই শেয়ারকৃত বন্ধন যুগল ইলেকট্রনকে যে কোনো একটি পরমাণু তার নিউক্লিয়াসের দিকে বেশি আকর্ষণ করবে। এই যে আকর্ষণ করবে, এই আকর্ষণ করার ক্ষমতাকেই আমরা বলছি মৌলের তড়িৎ ঋণাত্মকতা। সংজ্ঞাটা কি ক্লিয়ার? সংজ্ঞাটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম সময় এই সংজ্ঞাটা আসে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয় বা যেটা তড়িৎ ঋণাত্মকতা বলতে আসলে আমরা কি বুঝি সেটা যদি আমরা বুঝে থাকি, আমরা যেন বলি কি, যে কোনো সমযোজী যৌগের অণুতে দুইটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত একটি বন্ধনজোড় ইলেকট্রন যে কোনো একটি মৌলের নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয় বা আকৃষ্ট হওয়ার করার যে ক্ষমতা, সেটা ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। বুঝতে পারলে একটু বলো যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, কাইন্ডলি জানাও আমাকে। আচ্ছা, এখন দেখো
আমরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ করব, কেননা তুমি এমসিকিউতে বা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নে প্রায় ক্ষেত্রে এই মানগুলো পাবে এবং এর বাইরের মানগুলো আসলে আসে না, তাই এই মানগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। লিথিয়ামের ক্ষেত্রে হবে কত? লিথিয়ামের ক্ষেত্রে হবে 1, বেরিলিয়ামের ক্ষেত্রে হবে 1.5, বোরনের ক্ষেত্রে হবে 2, কার্বনের ক্ষেত্রে কত হবে বলো তো? কার্বনের ক্ষেত্রে হবে 2.5। সিরিয়াল অনুযায়ী রয়েছে, তাই আমাদের মনে রাখাটা সুবিধা, সিরিয়াল অনুযায়ী থাকাতে মনে রাখাটা অবশ্যই অনেক সুবিধা। এবং নিচে আমরা লিখব ফ্লোরিন, যার হচ্ছে 4। এটা আমরা একটু মার্ক করে দিচ্ছি। এর কারণ কি? এটা আমরা কেন মার্ক করছি বলতো? এটা মার্ক করার কারণ হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ। এবং মজার ব্যাপার হচ্ছে শুধু দ্বিতীয় পর্যায়ের জন্য না, আমরা শিখে নেব যে পর্যায় সারণীতে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটাই সর্বোচ্চ। আচ্ছা, আমরা কয়টা মান তাহলে মুখস্থ করব? লিথিয়ামের ক্ষেত্রে 1, বেরিলিয়ামের ক্ষেত্রে 1.5, বোরনের ক্ষেত্রে 2, কার্বনের 2.5, নাইট্রোজেন 3, অক্সিজেন 3.5 এবং সর্বোচ্চ ফ্লোরিন। এখন প্রশ্ন আসে যে ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ কেন? কি প্রশ্ন আসে যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ কেন? এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা জানতে হলে আমরা পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক যে সম্পর্কটা আছে এই তড়িৎ ঋণাত্মকতার সাথে, সেইটা আমরা একটু লিখে নিব, তাহলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার করাটা সুবিধাজনক হবে। দেখো, যদি আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্ক লিখতে চাই তাহলে আমরা কি লিখব? যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে। তাহলে আমরা একটা গ্রুপ থেকে যখন উপর থেকে নিচে নামবো তখন কি দেখবো? যে মৌলের আকারগুলো বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তাহলে গ্রুপ অনুসারে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? হ্রাস পাবে। গ্রুপ অনুসারে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। এবং তাহলে তুমি পর্যায়টা একটু চিন্তা করো, অবশ্যই বিপরীত হবে। যে পর্যায়ের ক্ষেত্রে আমরা কি দেখবো? যে একটা পর্যায়ে আমরা যত বাম থেকে ডানে যাব তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি পাবে। এর কারণ কি? কারণ হচ্ছে একই পর্যায়ে যত আমরা ডানে যাব তত এই এর মধ্যে মৌলের মধ্যে নিউক্লিয়ার যে চার্জটা, অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক যোজ্যতা স্তরের যে আকর্ষণ সেটা ক্রমশ বৃদ্ধি পায়, যার কারণে আমরা একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব তড়িৎ ঋণাত্মকতা ততই বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ফ্লোরিন তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, এই প্রশ্নটা যখন তোমার আসবে তখন আমরা কি অ্যান্সার করব? যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক কেন? দেখো, একটু যদি খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীর সর্ববামে, তুমি যদি সর্বডানে যদি একটু চিন্তা করো যে তারপরে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, তাহলে তার আগের পর্যায়ে রয়েছে ফ্লোরিন এবং সে কিন্তু একদম উপরে রয়েছে, অর্থাৎ গ্রুপের একদম উপরে। আমরা কি শিখেছিলাম? যে গ্রুপ ভিত্তিক আমরা যখন নিচে যাব তখন তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে এবং পর্যায় ভিত্তিক যখন আমরা ডানে যাব বৃদ্ধি পাবে। তাহলে ফ্লোরিন একই সাথে পর্যায় সারণীতে রয়েছে ডানে এবং উপরে, তার মানে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এবং সাথে যে আরেকটা তুমি যুক্তি দিবে যেটা হচ্ছে যে ফ্লোরিনের আকার তুলনামূলকভাবে কম বা ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক এর যোজ্যতা স্তর অনেক বেশি বলে আকৃষ্ট থাকে, যার কারণে এর তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ, যেটা কত? 4। ঠিক আছে? ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাও যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হলে আমাকে জানাও যে কনসেপ্ট ক্লিয়ার।
তাহলে তোমাদের যদি আমি এই এমসিকিউ কোয়েশ্চেনটা দেই যে কোনটি তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক, কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক? তোমাকে অপশন দেওয়া হলো ক্লোরিন, অপশন দেওয়া হলো ফ্লোরিন, তারপর তোমাকে দেওয়া হলো কার্বন, তারপর দেওয়া হলো কি দেবো বলো, অক্সিজেন। আচ্ছা, যদি তোমাকে এটা অ্যান্সার করতে বলা হয় তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবে? অ্যান্সারটা করো। একে তো জানাও যে কনসেপ্ট ক্লিয়ার কিনা এবং হচ্ছে অ্যান্সার করো। আচ্ছা, শরীফ জানাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, বাকিরা হচ্ছে আমাকে অ্যান্সার করো যে এটার অ্যান্সার কত হবে, কোনটা হবে এটার অ্যান্সার। কোনটির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক? প্রশ্ন খুব ভালোভাবে আমরা খেয়াল করব, কোন মান চেয়েছি? সর্বাধিক মান। কোনটির ক্ষেত্রে সর্বাধিক হবে? মাত্র আমি হচ্ছে পড়ালাম, এখন অ্যান্সার করা উচিত। বলো যে কোনটার ক্ষেত্রে সর্বাধিক হবে, কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক? অ্যান্সার করতে হবে তো, যারা সাথে আছো তারা অ্যান্সার করো, অ্যান্সার করে জানাও। কোনটির ক্ষেত্রে সর্বাধিক হবে? আমরা কিভাবে নির্ণয় করি সর্বাধিক? গ্রুপ অনুযায়ী যদি দেখি তাহলে উপরের থেকে যত নিচে নামবো তত হচ্ছে আমাদের মান হ্রাস পাবে, এবং পর্যায়ে যত আমরা ডানে যাব তত তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? বৃদ্ধি পাবে। এবং সবকিছু যদি আমরা ভুলেও যাই, আমাদের যদি মনে নাও থাকে যে কিভাবে নির্ণয় করতে হয়, তারপরেও এটার অ্যান্সার করা উচিত, কারণ আমি মাত্র তোমাদের শেখালাম যে পর্যায় সারণীতে কার তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক। শরীফ আমাদের অ্যান্সার করছে, শরীফ বলছে বি, ফ্লোরিনের। আচ্ছা, আর কেউ সাথে যারা আছে সবাই একটু অ্যান্সার করি আমরা। আচ্ছা, আইফান বলছে এফ, মানে হচ্ছে ও বোঝাচ্ছে ফ্লোরিন। আচ্ছা, আর কেউ আছে সাথে? যারা সাথে আছে সবাই একটু অ্যান্সার করি। যারা অ্যান্সার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমি একটু আগেই তোমাকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে পর্যায় সারণীতে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কোনটি? ফ্লোরিন। তাহলে তোমার এখানে অপশন যেহেতু ফ্লোরিন দেয়াই আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে দিয়ে দিতে পারো ফ্লোরিন। কিন্তু এখানে যদি তোমার ফ্লোরিন দেয়া না থাকতো তাহলে আমি ওই যে একটু আগে মানগুলো শেখালাম, লিথিয়ামের কত, কার্বনের কত, অক্সিজেনের কত, এই যে মানগুলো শেখালাম সেই মান অনুযায়ী যার মান বেশি হতো তুমি তাকে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল বলতে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে বলো যে হ্যাঁ আপু ক্লিয়ার, বুঝতে পেরেছি। ক্লিয়ার হলে আমাকে একটু জানাও যে হ্যাঁ আপু ক্লিয়ার আছে। আচ্ছা, ফাতিন অ্যান্সার করেছিল ক্লোরিন। আচ্ছা, আমি কিন্তু আবার ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি ফাতিন, তাহলে তুমি তোমার ভুলটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ক্লোরিন হবে না, কোনটা হবে? ফ্লোরিন হবে। এবং কেন হবে? আমরা বলেইছি যে পর্যায় সারণীতে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, আমরা এবার লাস্ট ধাতব ধর্মে চলে এসেছি। কোনটাতে? ধাতব ধর্মে চলে এসেছি। যারা সাথে আছো তারা আমাকে একটু জানাও যে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, ধাতব ধর্ম বলতে আমরা কি বুঝি? ধাতব ধর্ম বলতে আমরা বুঝি যে কোনো মৌলের মধ্যে ধাতুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কতটা রয়েছে এবং কতটা নাই, তার বেসিসে আমরা ধাতু, অপধাতু এবং অধাতু, অর্থাৎ যার মধ্যে ধাতুর সব বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে আমরা ধাতু বলছি, যার মধ্যে ধাতুর বৈশিষ্ট্যও কিছু রয়েছে এবং অধাতুরও কিছু বৈশিষ্ট্য রয়েছে তাকে আমরা বলছি কোনটি? অপধাতু। এবং সবশেষে রয়েছে আমাদের অধাতু, অর্থাৎ যে ধাতুর কোনো বৈশিষ্ট্য ক্যারি করছে না তাকে আমরা বলছি অধাতু। আচ্ছা, ফাতেন বলছে আপু ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, এভাবে জানাবে যে ক্লিয়ার কিনা আমাকে জানাবে। আচ্ছা, ধাতব ধর্মের ক্ষেত্রে তাহলে তুমি যদি একটু পর্যায় ভিত্তিক চিন্তা করো, পর্যায় ভিত্তিক যদি তুমি চিন্তা করো তাহলে কি হবে দেখো তো। একটা পর্যায়ে তুমি যত বাম থেকে ডানে যাবে
ধাতব ধর্ম ততটাই হ্রাস পাবে। কি হবে? বাম থেকে ডানে ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। মানে কি? পর্যায়ভিত্তিক সম্পর্ক বলতে তাহলে আমরা কি বোঝাইলাম, যে একটা পর্যায়ে আমরা একই পর্যায়ে যখন বাম থেকে ডানের দিকে যাব তখন আমরা দেখব মৌলসমূহের ধাতব বৈশিষ্ট্য বা ধাতব ধর্ম ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ তারা অপধাতু বা অধাতুতে পরিণত হচ্ছে। আচ্ছা, এখন এটা কিভাবে আমরা একটু বলো তো, একটু উদাহরণ যদি দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো তৃতীয় পর্যায়টাই যদি তুমি ধরো, তৃতীয় পর্যায়, তাই তো? তৃতীয় পর্যায়ের মৌল যেন কি কি রয়েছে আমাকে একটু বলো তো, কি কি রয়েছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাই তো? দেখো তৃতীয় পর্যায়ের আমাদের মৌলগুলা কি কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। অর্থাৎ বাম থেকে ডানে যাচ্ছি আমরা। তবে দেখো প্রথম তিনটা আমাদের ধাতু। সিলিকন একা এখানে আছে অপধাতু হিসেবে। আমরা কি বলেছিলাম, যে ক্রমশ ধাতব বৈশিষ্ট্য লোপ পাবে এবং সে কিসে পরিণত হবে? অপধাতু, এবং পরবর্তীতে গিয়ে অধাতু। বুঝতে পেরেছি কি আমরা? দেখো ব্যাপারটা, যদি তুমি পর্যায়ের ক্ষেত্রে, যে আমরা যদি তৃতীয় পর্যায়টা ধরি তাহলে দেখো কি হচ্ছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রথম তিনটা আমাদের ধাতু, সিলিকন আমাদের অপধাতু, এবং পরবর্তীতে অর্থাৎ ফসফরাস, সালফার, ক্লোরিন এই তিনটা আমাদের অধাতু। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হোপফুলি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে, পর্যায়ভিত্তিক সম্পর্কটা যদি বুঝে থাকো, যদি পর্যায়ভিত্তিক সম্পর্কটা তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু জানাও যে পর্যায়ভিত্তিক সম্পর্কটা ক্লিয়ার হয়েছে কিনা। যারা সাথে আছো কমেন্ট করো, কমেন্ট করে জানাও, এবং লাইভটা কি করবে? লাইভটা শেয়ার করবে, যত বেশি পারো শেয়ার করে দাও। এটুকু কি ক্লিয়ার? পর্যায়ভিত্তিক ধর্মটা কি আমরা বুঝেছি, যে বাম থেকে ডানে গেলে আমাদের ধাতব ধর্মটা ক্রমশ হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো গ্রুপ ভিত্তিক সম্পর্ক তাহলে আপু কি হবে, তাই তো? পর্যায় ভিত্তিক সম্পর্ক তো আপু বুঝে ফেললাম, গ্রুপ ভিত্তিক সম্পর্কটা তাহলে কি হবে? দেখো গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে যে তুমি যত নিচের দিকে যাবে ধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে। কি হলো? যে যত নিচে যাবে ধাতব ধর্ম তত কি হবে? বৃদ্ধি পাবে, ততই বৃদ্ধি পাবে। দেখো আমরা যদি গ্রুপ 1 এর ক্ষেত্রে ধরি, গ্রুপ 1 এর ক্ষেত্রে, গ্রুপ 1 এ দেখো তো কোনটা সবচেয়ে নিচে রয়েছে? ফ্রান্সিয়াম, তাই না? সবচেয়ে নিচে রয়েছে। তাহলে এটা আমাদের সর্বাধিক ধাতব মৌল। যেহেতু ফ্রান্সিয়াম আমাদের সবার নিচে রয়েছে তাই আমরা এটাকে সর্বাধিক ধাতব মৌল বলছি। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে আপু, কিন্তুটাকে, এবং কিন্তুটাই আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়ব, তাই তো? কিন্তু যখনই আসবে মানে হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম আমরা যখন পাবো তখনই আমরা সবচেয়ে মনোযোগ দিয়ে পড়ব। কারণ কি? দেখো ফ্রান্সিয়াম কি আমরা জানি যে এটা একটা কি ধরনের? তেজস্ক্রিয় মৌল, তাই তো? রেডিয়াম, ফ্রান্সিয়াম এগুলো যে তেজস্ক্রিয় মৌল এগুলো তো আমরা সবাই জানি। তাহলে এটা যেহেতু তেজস্ক্রিয় মৌল অর্থাৎ এটা স্থিতিশীল নয়, তাই তো? কিন্তু যখন তোমাকে শুধু প্রশ্ন আসবে যে সর্বাধিক ধাতব মৌল কোনটি, তখন তুমি ফ্রান্সিয়াম লিখতে পারো। কিন্তু যখন প্রশ্নটা আসবে স্থিতিশীল ধাতব বা স্থায়ী, স্থিতিশীল না বলে আমরা যদি স্থায়ী শব্দটা ব্যবহার করি তাহলে বেশি ভালো হয়, যে স্থায়ী ধাতব, স্থায়ী সর্বাধিক ধাতব মৌল। যারা সাথে আছো তারা হচ্ছে একটু কমেন্ট করবে। সিজিএমের ক্ষেত্রে আমরা কি বলছি? এটি স্থায়ী ধাতব, সর্বাধিক স্থায়ী, কিন্তু এটা হচ্ছে কি তেজস্ক্রিয় না বিধায় এটা স্থায়ী সর্বাধিক ধাতব। কিন্তু যেহেতু
সিজিয়ামের পরে রয়েছে ফ্রান্সিয়াম, তার মানে আমরা পর্যায় সারণীতে সর্বাধিক ধাতব মৌল হিসেবে জানবো ফ্রান্সিয়ামকে। যখন স্থিতিশীলতার প্রশ্ন আসবে বা স্থায়ীর প্রশ্ন আসবে তখন আমরা বলবো যে সিজিয়াম। তাহলে যদি এইটুকু ক্লিয়ার হয়, তোমার জন্য এখন আছে একটা সুন্দর এমসিকিউ কোয়েশ্চেন। যদি এই পড়াটা এখন তুমি বুঝে থাকো যে কি বললাম আপু, তাহলে এমসিকিউটা তোমার পারার কথা, অবশ্যই পারার কথা। দেখো তোমাকে প্রশ্ন হলো যে স্থায়ী সর্বাধিক ধাতব মৌল কোনটি? স্থায়ী সর্বাধিক ধাতব মৌল কোনটি? তোমাকে অপশন দিল প্রথমে ফ্রান্সিয়াম, সেকেন্ড অপশন দিল সিজিয়াম, থার্ড অপশন দিল সোডিয়াম, তারপর দিয়ে দিল ধরো অক্সিজেন। এখন তুমি আমাকে বলো যে স্থায়ী সর্বাধিক ধাতব মৌল কোনটি? যারা সাথে আছো কাইন্ডলি কমেন্ট করো, সাথে আছো যারা কাইন্ডলি কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারবো যে আসলে পড়াটা তোমরা বুঝতে পারছো। কি প্রশ্ন করলাম যে স্থায়ী সর্বাধিক ধাতব মৌল কোনটি? স্থায়ী সর্বাধিক ধাতব মৌল কোনটি? ফ্রান্সিয়াম, সিজিয়াম, সোডিয়াম নাকি অক্সিজেন? ফ্রান্সিয়াম, সিজিয়াম, সোডিয়াম নাকি অক্সিজেন? প্রশ্নটা খুব ভালো মতো আমাদের পড়তে হবে। স্থায়ী সর্বাধিক চেয়েছে, তাহলে আপু কি বলেছি? স্থায়ী সর্বাধিক চাইলে কি হবে বলো? স্থায়ী সর্বাধিক যখন চাবে তখন কি বলতে বলেছি বলো? যারা সাথে আছো অ্যান্সার করো যে স্থায়ী সর্বাধিক। হ্যাঁ, আইফোন অ্যান্সার করেছে যে সিজিয়াম, একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার সিজিয়াম। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা আসলে আমাদের কি চেয়েছে, প্রশ্ন কি চেয়েছে সেটা না বুঝে যদি আমরা দেখো, আমরা জানি ফ্রান্সিয়াম সর্বাধিক ধাতব মৌল, সর্বাধিক ধাতব মৌল ফ্রান্সিয়াম আমরা জানি, কিন্তু আমাদের এখানে খেয়াল করতে হবে আমাদের প্রশ্ন আছে স্থায়ী সর্বাধিক ধাতব মৌল কোনটি? তাহলে অ্যান্সার কি হবে? সিজিয়াম। কিন্তু যদি এই শব্দটা না থাকতো, তাহলে যদি তুমি ফ্রান্সিয়াম দিতে তাহলে সেটা ভুল হতো না। তাহলে আমরা প্রশ্নে কি আছে সেটা খুব ভালো মতো নোটিস করব, ভালো মতো নোটিস করে দেন আমরা অ্যান্সার করব। আচ্ছা, এই যে এতক্ষণ বললাম যে আমাদের কয়েকটা অপধাতু রয়েছে, ধাতুর পর আমরা কিছু অপধাতু পাই, সেই অপধাতুর সংখ্যাটা খুব লিমিটেড। কয়টা? 6টি অপধাতু। অপধাতু বা মেটালয়েড বা সেমি মেটাল বা সেমি কন্ডাক্টর, তোমাকে যেই নামই দিক না কেন, তুমি এই 4টা নামের মানেই কি বুঝবে বলো? অপধাতু। তোমাকে যদি মেটালয়েড বলে বা সেমি মেটাল বলে বা সেমি কন্ডাক্টর বলে, তোমাকে 4টার যে কোনো একটা দিয়েই প্রশ্ন করতে পারে, 4টার যে কোনো একটা দিয়ে তোমার প্রশ্নটা আসতে পারে। তাহলে তোমার বুঝতে হবে কি জানতে চাচ্ছে, তারা জানতে চাচ্ছে অপধাতু সম্পর্কে। তাই আমি সবগুলো নাম বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে অপধাতু আমাদের কি কি দেখো: বোরন, সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং ট্যালোরিয়াম। লাস্টেরটা কি হবে? ট্যালোরিয়াম। কয়টা বললাম? বোরন, সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং ট্যালোরিয়াম। এই 6টা হচ্ছে আমাদের অপধাতু। কয়টা? 6টা। এই 6টা অপধাতু একদম আমার মুখস্থ চাই, একদম মুখস্থ থাকা লাগবে। ঠোঁটের আগায় সবসময় আমাদের এই 6টা থাকা লাগবে। কেন থাকা লাগবে? কারণ হচ্ছে আমাদের যে কোনো অ্যাডমিশন, তুমি মেডিকেল অ্যাডমিশন বলো, এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। মোস্ট প্রবাবলি আমাদের সময় একটা কোয়েশ্চেন এসেছিল যে কোনটি, নিচের কোনটি অপধাতু, অর্থাৎ তোমাকে এই 4টার মধ্যে যে কোনো একটা, 6টার মধ্যে যে কোনো একটা 4টা অপশনের একটাতে দিয়ে দিবে এবং তোমাকে জিজ্ঞেস করবে যে কোনটি অপধাতু। কি কি? বোরন, সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলোরিয়াম। এই 6টা আমাদের অপধাতু। বুঝতে পেরেছি? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে নেক্সট এমসিকিউর অ্যান্সার তোমরাই দিতে পারবে। আমার নেক্সট এমসিকিউর অ্যান্সার তোমরা খুব ভালোভাবে আমাকে দিতে পারবে।
যদি ক্লিয়ার হয়ে থাকে। চলো প্রশ্নটা কি, খুব কমন, যেহেতু আমি এখন অপধাতু পড়িয়েছি তাহলে আমি তোমাকে কোশ্চেন করব যে কোনটি অপধাতু। কি বলছি, কোনটি অপধাতু। দেখো তোমার জন্য আমি কি কি রাখছি, বেরিলিয়াম, বোরন, আর্গন, এবং লাস্টে কি রাখলাম। এখন আমাকে অ্যান্সার করো কোনটা হবে আমাদের অপধাতু। জলদি জলদি অ্যান্সার করো, যারা সাথে আছো সুন্দর করে অ্যান্সার করো। অ্যান্সার করলে আমি বুঝতে পারবো যে তোমরা সাথে আছো এবং পড়াশোনা করছো। কোনটি অপধাতু, আমি মাত্র শিখিয়েছি অপধাতু কয়টা, অপধাতু মোট 6টা। তাহলে আমাকে বলো এখন যে অপধাতু কোনগুলো, বা নিচের কোনটি অপধাতু। যদি তোমার মুখস্থ হয়ে থাকে, আমি যে বললাম আমার সাথে সাথে মুখস্থ করতে, যদি মুখস্থ হয়ে থাকে তাহলে এটা তুমি বলতে পারবে। আচ্ছা বোরন, হ্যাঁ কে অ্যান্সার করেছে, আইফান অ্যান্সার করেছে বোরন। আর কেউ আছে সাথে, আমরা যেই সাথে থাকবো সেই যেন আমরা অ্যান্সার করি। যারা সাথে আছে আমাদের রেগুলার, আমার স্টুডেন্টগুলো কোথায় আজকে, অ্যান্সার কেন পাচ্ছি না আমি। যে আইফান বলছে বি, বোরন, একদম সঠিক উত্তর। আমরা জানি আমরা কি কি পড়লাম, যে বোরন, সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, অ্যান্টিমোনি এবং টেলোরিয়াম। দেখো এখানে কিন্তু আমি টি ই লিখিনি, লিখেছি টি সি, তাই এগুলো খুব সাবধানে খেয়াল করে এমসিকিউর অ্যান্সার দিতে হবে, কারণ তুমি যদি একবার বৃত্ত ভরাট করে ফেলো সেটা আর শোধরানোর সুযোগ নেই। তাই আমরা খুব খেয়াল করে যে কোনটা প্রশ্নে আছে দুবার ভালোভাবে দেখে তারপর অ্যান্সার করব। আচ্ছা, এর মাধ্যমে আমাদের মোটামুটি পর্যায়বৃত্ত যে 7টা ধর্ম ছিল প্রত্যেকটা ধর্মই আমাদের পড়া শেষ। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপু এই যে পড়লাম যে কোনোটার ক্ষেত্রে পর্যায়ভিত্তিক ভাবে বাড়ছে, কোনোটার ক্ষেত্রে কমছে, কোনোটার ক্ষেত্রে আবার দেখছি গ্রুপে বাড়ছে, আবার কোনোটা কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপু আমরা মনে রাখবো কিভাবে, মানে সবগুলো একসাথে যখন পড়া হয়ে যাচ্ছে তখন তো এলোমেলো হয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করব তোমাদের এখন একটু সহজভাবে। আচ্ছা, ফারজানা আক্তার অ্যান্সার করেছে বি, হ্যাঁ বোরন, হ্যাঁ সঠিক উত্তর। তোমরা যারা অ্যান্সার করেছো সবার সঠিক উত্তর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, হাততালি তোমাদের জন্য। আচ্ছা এখন দেখো যে আমরা যে পর্যাবৃত্ত ধর্মগুলো পড়লাম সেগুলোকে আমরা যদি একটা ছকে রাখার চেষ্টা করি তাহলে আমার মনে হয় তোমাদের জন্য এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে বা পড়তে অনেক বেশি সুবিধা হবে। আমি এখন যে যেভাবে ছকটা করে দিব সেই সেম ছকটা এখন না করে তোমরা বরঞ্চ লাইভটা যখন শেষ হবে অর্থাৎ সেভ যখন থাকবে তখন লাইভটা পজ করে করে তোমরা এই ছকটা চাইলে কি করতে পারো, করে নিতে পারো। আচ্ছা দেখো আমরা একটা ছক তৈরি করে নিচ্ছি, দেখা যাচ্ছে ছকটা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা প্রথমে এখানে আমরা লিখবো যে পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত ধর্ম। তারপর আমরা লিখবো যে একটা হবে আমাদের পর্যায় ভিত্তিক, আরেকটা কি হবে গ্রুপ ভিত্তিক। একটা পর্যায় ভিত্তিক আরেকটা হবে গ্রুপ ভিত্তিক। আচ্ছা এখন আমাদের কাজ যেটা, আমরা একটু সিরিয়ালে সাজাবো। সিরিয়ালে কিভাবে সাজাবো দেখো, আমরা প্রথম লিখবো আকার, মানে পারমাণবিক আকার, সংক্ষেপে আমি শুধু আকার দিচ্ছি। আকার, আকার কোনটার বেশি হবে দেখো তো, কোনটার ক্ষেত্রে বেশি হবে কোনটার ক্ষেত্রে কম হবে। আমরা যখন পর্যায়ভিত্তিক ভাবে যাব তখন আমাদের আকার কম। আমরা একটা একটা করে যদি লিখি তাহলে দেখো, যদি আমরা একটা একটা করে লিখতে চাই তাহলে কি হচ্ছে, দেখলাম কি যে আকার, আকার কোনটার ক্ষেত্রে কি হচ্ছে পর্যায়ভিত্তিক ভাবে আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। তাহলে আমরা কি জানি যে পর্যায়ভিত্তিক ভাবে যদি কমে গ্রুপ ভিত্তিক ভাবে খুব স্বাভাবিক সেটা বেড়ে যাচ্ছে। আচ্ছা ফাইন, তাহলে এখন সেকেন্ড, সেকেন্ডটা কি বলো, সেকেন্ডটা আমরা লিখবো ধাতব ধর্ম, যেটা আমরা মাত্র পড়লাম তাই তো। ধাতব ধর্ম, ধাতব ধর্ম কি হবে, পর্যায়ভিত্তিক ভাবে ধাতব ধর্ম কমবে, গ্রুপ ভিত্তিক ভাবে বাড়বে। ফাইন, তারপর দেখো
দেখো 3 নম্বরে আমরা একটা লিখবো, সেটা হচ্ছে জারণ ক্ষমতা। জারণ ক্ষমতা বেশি। তারপর আমরা লিখবো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হবে দেখো, এটাও বেশি হবে। আচ্ছা, তারপর দেখি আমরা আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির কি হবে, বেশি হবে। তারপর দেখি আমরা তড়িৎ তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স পাই, আমরা সেটা না দিয়ে আমরা লিখবো কোনটা, যোজ্যতা। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যোজ্যতা। আচ্ছা, যোজ্যতাটাও আমাদের বাড়বে। আচ্ছা, এই 6টা বৈশিষ্ট্য যদি আমরা একটা ছকে লিখতে চাই, একটা ছকে যদি লিখতে চাই, তাহলে দেখো আমি কিভাবে লিখলাম। আকারের ক্ষেত্রে আমরা দেখলাম কমছে পর্যায়ভিত্তিক ভাবে, ধাতব ধর্মের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে পর্যায়ভিত্তিক ভাবে ধাতব ধর্ম আমাদের কমে যাচ্ছে। জারণ ক্ষমতার ক্ষেত্রে পর্যায়ভিত্তিক বাড়ছে, ইলেকট্রন আসক্তি বাড়ছে, আয়নীকরণ শক্তি বাড়ছে এবং যোজ্যতাও বাড়ছে। কিন্তু যোজ্যতার ক্ষেত্রে তোমার একটা ব্যাপার লিখতে হবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে গ্রুপ ভিত্তিক ভাবে এখানে কোনো পরিবর্তন নেই। গ্রুপ ভিত্তিক ভাবে কোনো পরিবর্তন নেই। আর যেহেতু এগুলো বাড়ছে, গ্রুপ ভিত্তিক ভাবে এখানে কমতে থাকবে। তাহলে আমরা কি করব, আমরা মনে রাখবো যে কোনটার ক্ষেত্রে যে কোনো একটা সাইড আমরা মনে রাখবো। যে পর্যায় ভিত্তিকটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা দেখবো যে আকার পর্যায়ভিত্তিক ভাবে কি হচ্ছে, কমে যাচ্ছে, ধাতব ধর্ম কমে যাচ্ছে। এই দুইটা আমরা একসাথে মনে রাখবো যে দুইটাই কমে যাচ্ছে। তারপর আমরা বাকিগুলো আবার একসাথে মনে রাখবো যে কি কি হচ্ছে, জারণ ক্ষমতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং যোজ্যতা, চারটাই আমার গ্রুপ মানে পর্যায়ভিত্তিক ভাবে চারটাই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তুমি একই সাথে যত বাম থেকে ডানে যাবে পর্যায়ভিত্তিক ভাবে, ততটাই তোমার জারণ ক্ষমতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং যোজ্যতা বৃদ্ধি পাবে। এবং গ্রুপের ক্ষেত্রে সবগুলো হ্রাস পেতে থাকবে। ব্যতিক্রম কোনটা, ব্যতিক্রম আমাদের যোজ্যতা। যোজ্যতা ব্যতিক্রম কেন, কারণ হচ্ছে যোজ্যতার আমরা গ্রুপ ভিত্তিক কোনো ধারাবাহিক পরিবর্তন দেখতে পাই না, সেই জন্য আমরা লিখবো যে এখানে কোনো পরিবর্তন নেই। এইভাবে যদি তুমি একটা ছক আকারে পড়ো, তাহলে তোমার যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে, আচ্ছা শরীফ অনেকক্ষণ পরে এসে বড় অ্যান্সার করেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যে অ্যান্সার করেছো। আচ্ছা, তাহলে কি আমরা এই ছকটা দিয়ে যদি আসলে একটু বুঝতে চেষ্টা করি, তাহলে না আমাদের বোঝার বেশ সহজ হবে। যে ছক দিয়ে বুঝতে পারলে আমরা প্রথমে মনে রাখবো একসাথে কোনটা কোনটা, আকার এবং ধাতব ধর্ম দুইটাই পর্যায়ভিত্তিক ভাবে কি হচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। আর যেহেতু পর্যায় ভিত্তিকে হ্রাস পাচ্ছে, গ্রুপ ভিত্তিকে তার বিপরীতটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা যে কোনো একটা পার্শ্ব মনে রাখবো। তারপর আমরা মনে রাখবো একসাথে এই চারটা, জারণ ক্ষমতা, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি এবং যোজ্যতা, চারটা বৈশিষ্ট্যই আমাদের পর্যায় ভিত্তিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি আমাদের ততটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ব্যতিক্রম কোনটা, ব্যতিক্রম হিসেবে আমরা মনে রাখবো যোজ্যতা। যোজ্যতার ক্ষেত্রে কোনো গ্রুপ ভিত্তিক আমরা ধারাবাহিক পরিবর্তন দেখতে পাচ্ছি না। ইজ ইট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে জানাও, যে যদি বুঝে থাকো বা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে বা এইভাবে পড়তে তোমার কেমন লাগছে সেটা বলো। আমার মনে হয় যে ওভাবে পড়লে অনেক সময় একটু কনফিউজিং হয়ে যায় ব্যাপারটা, যে কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি পড়েছিলাম মনে আসছে না। কিন্তু এইখানে কিন্তু ব্যাপারটা খুবই ইজি এবং ক্লিয়ার, যে একটা ছকে যখন তুমি পড়বে, যে সবগুলো বৈশিষ্ট্য তুমি একটা ছকের মধ্যে নিয়ে আসলে, এখন এই একটা ছক তুমি পড়ে গেলে, টেবিলে দরকার হয় তুমি একটা ছক সবসময় রেডি রাখলে, বা টেবিলের পাশে দেয়ালে তুমি এই ছকটা টাঙিয়ে রাখলে। কারণ আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম থেকে প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই 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 প্রশ্ন আসবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে ব্যাপারটা বলো। তুমি যদি এটা প্রতিদিন বা দিনে হচ্ছে সপ্তাহেও যদি তুমি একবার করে এটা তোমার চোখে পড়ে যে আচ্ছা আচ্ছা এই দুটো একসাথে হচ্ছে কমতেছে, বাকি চারটা আমার একসাথে বৃদ্ধি পাচ্ছে পর্যায়ভিত্তিক ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে তার ঠিক বিপরীতটা হবে, অর্থাৎ পর্যায়ে বৃদ্ধি পেলে গ্রুপে হ্রাস পাবে। তারপর আমরা কি দেখবো, যে যোজ্যতার ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, যেটা তুমি এখানে একটু রেড মার্ক করে রাখতে পারো, যে এটা রেড মার্ক করে রাখবে যে যোজ্যতার ক্ষেত্রে কি পরিবর্তন। যোজ্যতার ক্ষেত্রে আমরা গ্রুপ ভিত্তিক কোনো ধারাবাহিক পরিবর্তন দেখতে পাই না। আমার মনে হয় এই কনসেপ্টটা তোমাদের পছন্দ হওয়ার কথা। শরীফ জানাচ্ছে জি আপু ক্লিয়ার, ফারজানা জানাচ্ছে ক্লিয়ার। আচ্ছা,
আচ্ছা, ফারজানা বলছে আইডিয়াটা জোস। হ্যাঁ, তোমাদের জন্য এই শর্টকাটটা তৈরি করা আমার মনে হয় তোমাদের সবার এইটা পড়লে আসলে মনে থাকবে, কারণ ওভাবে যদি পড়তে চাও তাহলে না সবগুলো বৈশিষ্ট্য যখন একসাথে তুমি মনে করার চেষ্টা করবে তখন আসলে একটু এলোমেলো হয়ে যায় যে কোনটা বেশি কোনটা কম, যদিও তুমি বুঝে পড়েছো। আর স্পেশালি এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে তুমি যেহেতু অত ব্রডলি লিখতে পারবে না, তাই তখন আসলে এটা ভুলিয়ে যায় যে কোনটা বেশি ছিল কোনটা কম ছিল। তাই হচ্ছে এত ঝামেলা যেন না হয়, এই ছকটা লাইভটা শেষ হওয়ার পর নিজের এই ছকটা করে নেবে, লাইভ দেখে দেখে করে নিতে পারো যে হচ্ছে, তারপর আমরা সবসময় মাঝে মাঝে হচ্ছে যখনই চোখ যাবে এক পলক আমরা দেখে নেব যে আচ্ছা আচ্ছা এই বৈশিষ্ট্যটা বাড়বে এখানে এটা কমবে। আইডিয়াটা পছন্দ হওয়ার কথা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুকে জানাবে যে হ্যাঁ এটা হেল্পফুল ছিল। আচ্ছা চলো পরবর্তীতে আমরা চলে যাই যে পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধনের সম্পর্ক। কি করবো আমরা? পর্যায়ভিত্তিক ধর্মের সাথে রাসায়নিক বন্ধনের সম্পর্ক। এখন কথা হচ্ছে যে পর্যায়ভিত্তিক ধর্মের সাথে যে আমাদের রাসায়নিক বন্ধনের সম্পর্ক, তার জন্য আমাদের প্রথম কি জানতে হবে যে রাসায়নিক বন্ধন কি জিনিস, তাই তো? রাসায়নিক বন্ধন কি জিনিস সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি লিখতে চাই রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন যদিও অনেক আগের পড়া, আমার মনে হয় এখানে সবাই কম বেশি আমরা জানি, তাই না? জানার কথা। রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি? কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড আসলে কি? কেমিক্যাল বন্ড হচ্ছে যে পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান বলো বা গ্রহণ বলো বা বিনিময় বলো বা শেয়ারকৃত ইলেকট্রনের মাধ্যমে একটি মৌল অপর একটি মৌলের, একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যে আবদ্ধ হচ্ছে বা একসাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করছে সেটাকে আমরা বলছি কি বলো? রাসায়নিক বন্ধন। মানে মূল কথা হচ্ছে যৌগ গঠন করার ক্ষেত্রে বা অণু গঠন করার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন শেয়ার হোক বা আদান প্রদানের মাধ্যমে হোক যে বন্ধনটা তৈরি করছে, যুক্ত হচ্ছে, সেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলছি। রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা বইয়ে খুব ক্লিয়ারলি সুন্দর করে দেয়া আছে, লিখে দেওয়ার দরকার মনে হচ্ছে না একদমই, কারণ হচ্ছে এটা আমরা সেই ক্লাস 6-7 বা 8-9 থেকে অবভিয়াসলি সবাই পড়েছি, তাই না? তো হচ্ছে এটা আমি হচ্ছে লিখছি না। এখন প্রশ্ন যেটা, মূল প্রশ্ন যেটা, যে আপু রাসায়নিক বন্ধনের সাথে পর্যায়বৃত্ত ধর্ম কিভাবে রিলেটেড? রাসায়নিক বন্ধনের সাথে পর্যায়বৃত্ত ধর্ম কিভাবে সম্পর্কিত, তাই তো? কিভাবে এরা ইন্টার রিলেটেড? দেখো, আমরা যদি চিন্তা করি যে আমাদের কি বলো যে আমরা যখন পর্যায়ভিত্তিক ধর্মগুলো যখন আমরা পড়ছি তখন আমরা কিভাবে নির্ণয় করছি যে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যার ভিত্তিতে আমরা পর্যায়ভিত্তিক ধর্মগুলো নির্ণয় করছি, বা আমরা বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। এখন তুমি দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি? যোজ্যতা স্তর। এখানে তোমার মনে রাখতে হবে যে টার্মটা, সেটা হচ্ছে যোজ্যতা স্তর বা সর্বশেষ শক্তি স্তর, তাই তো? আমরা যোজ্যতা স্তর যেটাকে বলছি। এখন কথা হচ্ছে আমরা যখন পর্যায়ভিত্তিক সম্পর্ক বের করছি তখন আমরা খেয়াল করছি যে যোজ্যতা স্তর, যোজ্যতা স্তরের কি অবস্থা, যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে আমাদের আমরা যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে সেগুলোকে সাজাচ্ছি। এখন দেখো রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে? রাসায়নিক বন্ধন মানে কি? ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে তোমার যৌগ গঠন করা, তাই তো? তাহলে ইলেকট্রন যে তুমি আদান প্রদান করবে সেটা কোন স্তর থেকে? সেটা অবশ্যই যোজ্যতা স্তর থেকে। যোজ্যতা স্তরে তুমি দেখবে যে কয়টি ইলেকট্রন রয়েছে, তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে না দান করবে নাকি শেয়ার করবে, তাই তো? তার মানে হচ্ছে এরা ইন্টার রিলেটেড এই যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যার বেসিসে। যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যার বেসিসে আমাদের রাসায়নিক বন্ধন পর্যায়বৃত্ত ধর্মের সাথে ইন্টার রিলেটেড। এখন কোন কোন ধর্ম, তাই না? স্পেসিফাই করা প্রয়োজন না যে আমাদের কোন কোন ধর্ম এখানে হচ্ছে ব্যবহৃত হবে, তাহলে জানা থাকতে হবে কোনটা? যে ইলেকট্রন আসক্তি এবং আরেকটা কি? আয়নীকরণ শক্তি। বুঝতে পারলাম?
ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি এই দুইটার সাথেই বা এই দুইটা ধর্মের সাথেই হচ্ছে আমাদের এই রাসায়নিক বন্ধনটা সম্পর্কিত। এখন চলো দেখি যে আসলে কিভাবে সম্পর্কিত। চলো যদি আমরা আয়নিক বন্ধনের ক্ষেত্রে একটু দেখি, আয়নিক বন্ধন কাকে বলে বলো? এখানে আমার মনে হয় না আমার এমন কোনো স্টুডেন্ট আছো যে জানো না যে আয়নিক বন্ধন কাকে বলে। আয়নিক বন্ধন কি জিনিস বা সেটা কাকে বলে? আয়নিক বন্ধন মূলত হচ্ছে যে এমন বন্ধন যেখানে ধাতু প্লাস অধাতু, কি বলছি দেখো, ধাতু প্লাস অধাতু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে। ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে যে বন্ধন তৈরি করে, একটি ধাতু একটা অধাতুর সাথে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে যেই বন্ধন গঠন করছে সেটাকেই আমরা বলছি আয়নিক বন্ধন। এখন এর ক্ষেত্রে যদি তোমরা একটু গ্রুপ ভিত্তিক সম্পর্ক চিন্তা করো তাহলে দেখো তো কেমন আসে। আচ্ছা যারা সাথে আছো তারা কি পড়াটা বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু জানাবে যে হচ্ছে পড়াটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। কি বললাম যে আয়নিক বন্ধন, তাহলে গ্রুপের ক্ষেত্রে তুমি দেখো, গ্রুপের ক্ষেত্রে যদি তুমি কোনটা দেখবে, দেখো গ্রুপ 1 বা 2, গ্রুপ 1 এর ক্ষেত্রে বা 2 এর ক্ষেত্রে যদি দেখো যে গ্রুপ 1 বা 2 এদের সর্ববহিত শক্তি স্তরে গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখবে তুমি ইলেকট্রন সংখ্যা 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখবে ইলেকট্রন সংখ্যা 2 রয়েছে, অর্থাৎ এদের লাস্ট শক্তি স্তরে হচ্ছে কি থাকে NS1 বা 2 এর ক্ষেত্রে থাকে NS2। এই তো ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি। আবার তুমি চলে যাও গ্রুপ 16 বা 17 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রেও তুমি দেখতে পারবে যে কয়টি থাকবে, 6টা অথবা 7টা থাকবে। গ্রুপ 16 এর ক্ষেত্রে মূলত আমরা শেষ শক্তি স্তরে দেখতে পাই যে 6টা, আর 17 এর ক্ষেত্রে দেখতে পাই 7টা ইলেকট্রন তাদের রয়েছে। অর্থাৎ তুমি যদি একটু ইলেকট্রনের ইয়েতে লিখতে চাও যে NS2NP4, সাথের জন্য আমরা লিখব NS2NP5, এই ইলেকট্রন বিন্যাসটা আমরা মূলত দেখতে পাই। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আয়নিক বন্ধন গঠন করে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, অপর একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে তুমি যদি একটু নোটিস করো, দেখো আমরা কেন কেন এই ইলেকট্রন দান বা গ্রহণ কেন হয়, অবশ্যই সেটা হচ্ছে অষ্টক পূরণ করে স্থিতিশীল একটা অবস্থা প্রাপ্তির জন্য আমরা এই বন্ধনগুলো গঠন করছে, তাই তো? তাহলে দেখো যে গ্রুপ 1 এর যে কোনো একটা মৌলের যেহেতু সর্বশেষ কক্ষপথে তার একটি থাকে এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে দুটি থাকে, তারা খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, একটি বা দুটি ইলেকট্রন খুব সহজে ছেড়ে দিতে পারে। আবার দেখো গ্রুপ 16 বা 17 6টি বা 7টি ইলেকট্রন রয়েছে, যেখানে 8টি ইলেকট্রন থাকলে কিন্তু সে একটা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে অষ্টক পূরণের মাধ্যমে। তাহলে সে ইজিলি একটা এবং সে দুইটা ইলেকট্রন সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আচ্ছা যদি একটু ঝামেলা মনে হয়ে থাকে তাহলে আমি এখন উদাহরণটা যখন দিব তোমার কাছে এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো আমরা কি জানি, খুব কমন একটা যৌগ যদি ধরি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ? সোডিয়াম ক্লোরাইড আমাদের আয়নিক যৌগ। দেখো এখানে হচ্ছেটা কি যে সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে আমাদের একটি ইলেকট্রন রয়েছে এবং ক্লোরিনের কয়টি রয়েছে? 7টি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে সোডিয়াম ধরো তোমার একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন এ পরিণত হলো, এবং ক্লোরিন মানে এই যে ইলেকট্রনটা সে এখানে ছেড়ে দিল, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হলো এবং সে অষ্টক পূরণ করলো। তাহলে এখানে যে যৌগটা তারা গঠন করলো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারলাম? এটা একটা আয়নিক বন্ধন, কেননা এটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সেই ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করেছে, যেখানে তো তার হচ্ছে 7টা ইলেকট্রন আছে, অর্থাৎ তার একটা স্থান এখনো ফাঁকা আছে, সে চাইলে ইজিলি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? আয়নিক বন্ধন। খুবই ইজি, এর চেয়ে ইজি ওয়েতে বোঝানোর আমার মনে হয় না কোনো রাস্তা আছে। ক্লিয়ার থাকলে একটু আমাকে বলে দিবে যে হচ্ছে হ্যাঁ আপু আয়নিক বন্ধনের কনসেপ্ট ক্লিয়ার।
আয়নিক বন্ধনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো বই থেকে এক নজর দেখে নিলে আমার মনে হয় যথেষ্ট হবে। বই থেকে এক নজর তোমরা একটু দেখে নিবে। যারা সাথে আছো তারা জানো যে আয়নিক বন্ধনটা ক্লিয়ার হয়েছে কিনা তোমার। আচ্ছা, সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আয়নিক বন্ধনে আমরা দেখলাম কি করলো, আয়নিক বন্ধনে ইলেকট্রনটা দান করলো এবং গ্রহণ করলো, কিন্তু এখানে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। এখন ইলেকট্রন শেয়ারটা করবে কিভাবে দেখো, আমরা যদি খুব সহজ পানির অণু দিয়ে যদি প্রথমে আমরা বুঝতে চাই, পানির অণু তো এটা, তাই না? এখন দেখো তুমি হাইড্রোজেন আছে তোমার একটা, যার ইলেকট্রন যদি তুমি ক্রস চিহ্ন দিয়ে বোঝাও যে এই একটা ইলেকট্রন রয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে তোমার কয়টা ইলেকট্রন রয়েছে? অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে তোমার 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে তুমি যদি দুইটা হাইড্রোজেন আনো, দুইটা হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন যদি অক্সিজেনের সাথে শেয়ার করে, তাহলে কি হবে বলো? তাহলে তারা একত্রে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পানির অণুটা গঠন করতে পারবে। কিভাবে দেখো, আচ্ছা এটা প্লাস আরেকটা হাইড্রোজেন, তাহলে যৌগটা কিভাবে গঠন হবে দেখো তো একটু। বুঝতে পারলাম, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন দিল, মিলে আমরা পেলাম পানির অণু, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করলো। এইখানে একটা মজার বিষয় আছে যেটা তোমাকে অবশ্যই জানতে হবে। যে টার্মটা আমরা আগে পেয়েছিলাম বন্ধন জোড় ইলেকট্রন, এখন কথা হচ্ছে আপু এই বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন জিনিসটা কি। দেখো এইখানে যে ইলেকট্রন গুলো আছে এরা কি সবাই হাইড্রোজেনের সাথে বন্ধন শেয়ার মানে ইলেকট্রন শেয়ার করেছে? করেনি। কোনটা কোনটা করেছে? এই যে এটা আমাদের একটা বন্ধন জোড় ইলেকট্রন যে, এবং এটা একটা আমাদের বন্ধন জোড় ইলেকট্রন, মানে হচ্ছে যে ইলেকট্রন জোড় সরাসরি বন্ধন গঠনে অংশগ্রহণ করে, বন্ধন জোড় ইলেকট্রন। যে ইলেকট্রন জোড় সরাসরি বন্ধন গঠনে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলছি বন্ধন জোড় ইলেকট্রন। এবং এই যে দেখো এখানে দুটো মুক্ত জোড়, এখানে মুক্ত জোড়, এই তাহলে মুক্ত জোড় ইলেকট্রন। যারা সরাসরি বন্ধনে অংশগ্রহণ করছে না তাদেরকে আমরা বলছি মুক্ত জোড় ইলেকট্রন। আমার মনে হয় মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রনটা তোমাদের ক্লিয়ার। শরীফ জানাচ্ছে ক্লিয়ার, ফারজানা আক্তার জানাচ্ছে ক্লিয়ার। আচ্ছা আমাকে বলো তো এই যে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে পানির অণুর ক্ষেত্রে তুমি কি দেখলা দেখো তো, পানির অণুর ক্ষেত্রে এই যে একটা বন্ধন জোড় ইলেকট্রন এবং একটা বন্ধন জোড় ইলেকট্রন, মানে হচ্ছে দুটি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। এখন বন্ধন জোড় ইলেকট্রন বলতে তুমি কি বুঝো, একটা ইলেকট্রন নাকি দুইটা ইলেকট্রন? কারণ এমসিকিউ যখন আসে তখন অনেক সময় সংখ্যা চায় যে এই যোগের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন রয়েছে যারা বন্ধন গঠনে সরাসরি অংশগ্রহণ করছে, বা বন্ধন জোড়ের ইলেকট্রন বন্ধন জোড় হিসেবে না চেয়ে তোমাকে সংখ্যা চাইলে তোমাকে কিন্তু বলতে হবে 4টি, অর্থাৎ 2 জোড়া। বন্ধন জোড় বলতে আমরা 2 জোড়া ইলেকট্রনকে বুঝি, তাই না? এই যে দেখো এখানে এক জোড়া এখানে এক জোড়া, এবং মুক্ত জোড় হচ্ছে এখানে এক জোড়া এখানে এক জোড়া, অর্থাৎ পানির অণুতে 2টি বন্ধন জোড় এবং 2টি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। যেহেতু জোড় শব্দটা আমরা ব্যবহার করছি তার মানে হচ্ছে এখানে একই সাথে দুটো করে বোঝাচ্ছে। ক্লিয়ার বন্ধ জোড়? ফারজানা বলছে ইয়েস ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার হলে ভালো। আচ্ছা তাহলে আমি যদি মিথেনের ক্ষেত্রে একটু দেখতে চাই, আমাকে বলো তো কিভাবে হবে এটা। দেখো মিথেনের ক্ষেত্রে যদি তুমি দেখতে চাও তাহলে আমরা কি লিখতে পারি, যে কার্বনের ক্ষেত্রে দেখো তো কি হবে, তাই তো কার্বনের সর্বশেষ শক্তিস্তর আমরা জানি 4টা ইলেকট্রন রয়েছে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি একটা। তাহলে 4টা হাইড্রোজেন যদি এখানে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, তুমি দেখো এখানে একটা হাইড্রোজেন দিলাম আমরা, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম এবং এখানে একটা হাইড্রোজেন দিলাম, অর্থাৎ 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করলো। শেয়ার করে তারা কি গঠন করলো? CH4 বা মিথেন। তাহলে এখন তোমার কাজ হচ্ছে আমাকে বলা এখানে কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে এবং কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমি বলবো না, এটা তুমি আমাকে বলবে কয়টি বন্ধন জোড়। যদি আগেরটা বুঝে থাকো তাহলে এবারেরটার অ্যান্সার তোমার পারা উচিত। কয়টি বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে? বলো, এটার অ্যান্সার করবে তোমরা।
যদি আগেরটা অর্থাৎ পানির ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা তোমার বোঝা উচিত। আচ্ছা, কে অ্যান্সার করছে? ফারজানা। 4টি ইলেকট্রন, 4টি কি আমাকে বোঝাও, একটু ব্রডলি লিখে বলো যে কয়টি বন্ধন জোড় এবং কয়টি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে মিথেনের ক্ষেত্রে। দেখো খুব ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে, এখন তোমাকে অ্যান্সার করতে হবে যে এখানে কয়টি বন্ধন জোড় ইলেকট্রন আছে এবং কয়টি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, সাদিক বলছে ক্লিয়ার, সাদিক নয় সিদ্দিক, আম সরি। ফারজানা বলছে ক্লিয়ার। আচ্ছা, সবার কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটার অ্যান্সার তো অবশ্যই আমি চাই। যেটার অ্যান্সার কি হবে? কয়টি বন্ধন জোড় মিথেনের ক্ষেত্রে আমরা কয়টি বন্ধন জোড় এবং কয়টি মুক্ত জোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি বলো। বন্ধন জোড় কয়টি ইলেকট্রন দেখতে পাচ্ছি এবং মুক্ত জোড় কয়টি ইলেকট্রন দেখতে পাচ্ছি? অ্যান্সার করো। আচ্ছা, ফারজানা বলছে 4টা বন্ড পেয়ার ইলেকট্রন রয়েছে, 4টা বন্ড পেয়ার ইলেকট্রন রয়েছে, ওকে মানলাম, এবং নো লোন পেয়ার। ইয়েস, ইউ গট মাই পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ, তুমি পয়েন্টটা ধরতে পেরেছো। দেখো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আচ্ছা মুক্ত জোড় ইলেকট্রন যেহেতু চেয়েছে তার মানে অবশ্যই এখানে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, কিন্তু না, মিথেনের ক্ষেত্রে আমরা কোনো মুক্ত জোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি না। দেখো যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকটাই সরাসরি তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, অর্থাৎ 4 যুগল ইলেকট্রন যে রয়েছে প্রত্যেকটা এখানে বন্ধন জোড়, তার মানে অ্যান্সারটা কি হবে যে 4টি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে এবং 0 সংখ্যক মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এখানে কোনো মুক্ত জোড় বা লোন পেয়ার ইলেকট্রন নেই, প্রত্যেকটাই বন্ড পেয়ার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কে জানি অ্যান্সার করছিলাম? আচ্ছা, শরীফা অ্যান্সার করেছে নো লোন পেয়ার 4 বন্ড পেয়ার, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা অ্যান্সার করেছিল ফার্স্টে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আমার নাম নিঝুম। আচ্ছা তোমার আমি তো আইডি নেমটা ডাকতেছি, ওকে ফাইন, নিঝুম, নিঝুম নামেই ডাকলাম। থ্যাংক ইউ সো মাচ নিঝুম, তুমি অ্যান্সারটা করতে পেরেছো, এবং শরীফকেও থ্যাংক ইউ, তুমিও সঠিকভাবে অ্যান্সার করেছো। তাহলে আমরা যেন পাজলড হয়ে না যাই যখন আমরা এরকম অ্যান্সার পাবো যে হচ্ছে এখানে আসলে মুক্তজোড় ইলেকট্রন নাই, তাও তারা কোয়েশ্চেন করলো তোমাকে পাজল করার জন্য যে কয়টি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, তখন আমরা কি বলবো? আমরা বলবো যে এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, এখানে যা রয়েছে 4টাই বন্ধন জোড় ইলেকট্রন। আচ্ছা, আজকের মতো কি তাহলে শেষ করে দিই? অনেকক্ষণ ধরে পড়া হলো, আজকের মতো তাহলে শেষ করা যাক। নেক্সট ক্লাসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে, কেননা নেক্সট ক্লাসে তোমরা সংকরণটা পড়তে পারবে এবং সমযোজী বন্ধনের যে প্রকারভেদ আছে সেটা জানবে, আর সংকরণ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা টপিক সংকরণ। এখান থেকে সব সময় তুমি কোয়েশ্চেন পাবা, সেটা এমসিকিউ বলো বা হচ্ছে এসিকিউ বলো, অর্থাৎ সৃজনশীল বলো, যেটাই বলো তুমি অ্যান্সার প্রশ্ন সেখান থেকে পাবা, এবং চেষ্টা করবা এই প্রশ্নগুলোর অ্যান্সার করার। কারণ হচ্ছে যে সংকরণ বলো বা পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কিত প্রশ্ন বলো, এগুলো যদি তুমি সঠিক লিখতে পারো তাহলে টিচারদের নাম্বার কাটার খুব একটা স্কোপ থাকে না, অর্থাৎ মোটামোট পাওয়ার পসিবিলিটি থাকে। তাই চেষ্টা করবে যেন এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সুন্দরভাবে গুছিয়ে দিতে পারো, এবং আমি এই চ্যাপ্টারটার মোটামুটি অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসে প্রত্যেকটাই মোটামুটি আমি চেষ্টা করেছি তোমাদের সলভ করে করে দেওয়ার, এবং হচ্ছে কোনখান থেকে কি সৃজনশীল আসে, কোনখান থেকে কি এমসিকিউ কোয়েশ্চেন আসে তা আমি প্রত্যেকটা টপিকের সাথে সাথে পড়িয়েছি। হোপফুলি ওগুলো তোমাদের হচ্ছে ভালোভাবেই উপকারে লাগবে বা তোমরা হচ্ছে উপকৃত হবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ। আগামী 1 সপ্তাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমিস্ট্রির সাথে থাকবে এবং পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।